হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রয়্যাল এডুকেয়ার। দেখো, 12 এর অলরেডি আমাদের সব সিলেবাস শেষ। তাহলে আজ থেকে আমরা কি করব? এই যে আমাদের মডেল কোশ্চেন সেট রয়েছে রায়ান মার্টিনের, এই রায় মার্টিনের মডেল কোশ্চেন সেটটা আমরা ধীরে ধীরে আলোচনা করব, তাই তো? দেখো, শুরু করছি প্রথম কোশ্চেনটা। কি বলেছে? ভারত ও অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব দিকে সঞ্চালনের প্রধান কারণ হলো। ভারত আর অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব দিকে সঞ্চালন। আচ্ছা, যদি আমি তোমাকে একটু দেখাই, এখানে পৃথিবীর যে ম্যাপটা আমরা আগে দেখেছি, এখানে দেখেছি এই কেন্দ্র থেকে এখানে ভারতের অবস্থান ছিল, অস্ট্রেলিয়া ঠিক এইরকম একটা জায়গায় ছিল। এইগুলো ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে উপরের দিকে সরে গেছে। কোন দিকে সরে গেছে? উপরের দিকে। কেন সরেছে? তার প্রধান কারণ হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষ শক্তি। কি কারণ? বৈষম্যমূলক অভিকর্ষ শক্তি। বলো, বৈষম্যমূলক অভিকর্ষ শক্তি। নেক্সট কি বলেছে কোশ্চেনটা পড়ো। সংঘর্ষ সম্মিলন তত্ত্বের প্রবক্তাকে। সংঘর্ষ সম্মিলন তত্ত্ব কি কি নাম দেওয়া রয়েছে? এদের মধ্যে ওয়েগনারকে আমরা চিনি, বাকি নামগুলো আমরা এতটা জানি না, কিন্তু এই নামটা আমরা চিনি, আর এটা জানা আমাদের। তো এটাতে আমরা জানি কার কার ওয়েগনার কি করেছে, মহাসঞ্চালন তত্ত্ব, তাই না? তাহলে এই নামটা হয়ে যাবে ইজি ব্রাউন। ইজি ব্রাউন। কোন অপশান? সি তো? অপশান সি, তাই তো? আচ্ছা, নেক্সট দেখো পরের কোশ্চেন। পুঞ্জিত ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপটি হলো। আচ্ছা, কি কি বলেছে? ভৃগুতট, ড্রামলিন, ট্যালাস, স্ক্রিন, ক্রিস্ট, তাই তো? তাহলে এগুলোর মধ্যে কোনটা হবে? সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান বি। অপশান বি বলতে কি কি বলেছে? 1 অ্যান্ড 3। 1 অ্যান্ড 3। 1 বলতে ভৃগুতট পুঞ্জিত ক্ষয়ের ফলে গঠিত হয়। ভৃগুতট বলতে কোন অংশটা? দেখো, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যদি আমি বলি, এইভাবে একটা অংশকে যদি আমি এখানে দেখাই, তাহলে এখানে ধরো সমুদ্রের জল আছে, সমুদ্রের জল আছে। এই সমুদ্রের জলের পাশে এই যে অংশটা, এই যে ভাঙা উপকূলগুলো, এই ভাঙা উপকূলগুলোকে বলা হয় ভৃগুতট। কি বলে? ভৃগুতট। তাহলে এই ভৃগুতট কার জন্য পুঞ্জিত ক্ষয়? অনেক সময় তোমরা গ্রামের দিকের পুকুরগুলো দেখেছো, গ্রামের দিকের পুকুরগুলো যেখানে জলটা গিয়ে ধাক্কা মারে, সেই জায়গাটা হঠাৎ করে কিন্তু পড়ে যায়, কোনো কোনো সময় যায় না? সেই যে ভাঙা অংশটা পুকুরের পাড়ে দেখা যায়, ওটাকে আমরা কি বলছি? ভৃগুতট বলছি। এরপরে পরের কোশ্চেন কি আছে? পুঞ্জিত ক্ষয়ের সমস্ত প্রক্রিয়ার মধ্যে সর্বাপেক্ষা ধীর প্রক্রিয়া। পুঞ্জিত ক্ষয়ের যে সমস্ত প্রক্রিয়াগুলো দেখো, এখানে মৃত্তিকা বিসর্পণ, ট্যালাস বিসর্পণ, সলিফ্ল্যাকশন, শিলা বিসর্পণ, এই প্রত্যেকটা পুঞ্জিত ক্ষয়ের প্রক্রিয়া। পুঞ্জিত ক্ষয় মানে কি? ভূপৃষ্ঠের আকর্ষণের জন্য যখন ধীরে করে নেমে যাওয়া। এই পুঞ্জিত ক্ষয়ের জন্য এখানে মৃত্তিকা বিসর্পণ, মৃত্তিকা বিসর্পণ একটা নাম। মৃত্তিকা বিসর্পণ কোনটা? যখন অনেকটা অঞ্চল জুড়ে বেশ কিছু মাটি হঠাৎ করে স্লাইড হয়ে নেমে যায়, তাকে আমরা মৃত্তিকা বিসর্পণ বলি, তাই তো? আচ্ছা, সলিফ্ল্যাকশন কোনটা? সলিফ্ল্যাকশন, জেলিফ্ল্যাকশন দুটো পড়েছিলাম না? সলিফ্ল্যাকশন কোনটাকে বলে? বলো, সলিফ্ল্যাকশন কোনটা? একটা ছিল যখন বরফ গলা জল বা বরফের উপর দিয়ে মাটি স্লাইড হয়ে আসে, আর একটা বরফ গলা জলের জন্য মাটিটা স্লাইড হয়ে আসে। তো এখানে সলিফ্ল্যাকশন, এটাও খুব দ্রুত ঘটে, এটাও খুব দ্রুত ঘটে। ট্যালাস বিসর্পণ, এটা কোনো পার্বত্য অঞ্চলে বা কোনো পাহাড়ি অঞ্চলে, সেরকম অঞ্চলে যখন পাথরগুলো একসঙ্গে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে, তখন এটাও খুব দ্রুত ঘটে। যেটা দ্রুত ঘটে না, সেটা হচ্ছে গিয়ে শিলা বিসর্পণ। তাহলে সঠিক উত্তরটা কি হয়ে গেল আমাদের? শিলা বিসর্পণ। তারপরে দেখো, এটা আগের দিন আমরা আলোচনা করেছিলাম, অ্যাকুইফার্ক, অ্যাকুইক্লুড, অ্যাকুইটার্ড, অ্যাকুইফিউজ। কি বলা হচ্ছে? অতি অল্প মাত্রায় ভৌমজলের সঞ্চয় স্তর। অতি অল্প মাত্রায়, কম করে, অতি অল্প মাত্রায় ভৌমজলের সঞ্চয় স্তর। এটা ভৌমজলের ভৌম জলপূর্ণ প্রবেশ্য শিলা স্তর, জল বিচ্ছিন্নকারী অপ্রবেশ্য স্তর, আর হচ্ছে ভৌমজল নির্গমন রোধকারী অপ্রবেশ্য স্তর। দেখো, এক অ্যাকুইফার, অ্যাকুইক্লুড, অ্যাকুইটার্ড, অ্যাকুইফিউজ, এইটা আমি তোমাদেরকে একটা অন্য উদাহরণ দিয়ে বুঝেছিলাম। আমি বলেছিলাম ক্লাসে এমন কিছুজন স্টুডেন্ট থাকে, যেমন তোমরা আছো প্রত্যেকে, এদের মধ্যেই কিছুজন আছে যারা স্যার পড়ালেন, পড়াটা শুনলে, শোনার পরে সেটা খুব ভালোভাবে অন্যজন যদি জিজ্ঞেস করে যে স্যার একটু বা বন্ধুকে যদি বন্ধু যদি বলে যে হ্যাঁ রে স্যার কি বুঝালো, আমাকে একটু বুঝিয়ে দে না, তাহলে বুঝাতে পারি। তাহলে একজন জল নিতেও পারে, আবার দিতেও পারে প্রয়োজনে। এখানে কোনটা পয়েন্ট আছে দেখো, ভৌমজলের জলপূর্ণ প্রবেশ্য শিলাস্তর, ভৌম জলপূর্ণ প্রবেশ্য শিলাস্তর, এ জল নিতেও পারে, প্রয়োজনে দিতেও পারে। এটা হয়ে যায় কি? অ্যাকুইফার। তাহলে কি হয়ে যাবে? অ্যাকুইফার।
নেক্সট অ্যাকুইক্লুড। অ্যাকুইক্লুড কোনটা? অ্যাকুইক্লুড হচ্ছে সেই সমস্ত স্টুডেন্টরা যারা পড়া তো বুঝতে পারে কিন্তু কাউকে পড়াতে পারে না, তাই না? বলেছিলাম তো পড়া বুঝতে পারে কিন্তু পড়াতে পারে না। তাহলে কোনটা বলেছে? ভৌমজল, এই যে অতি অল্প ভৌমজল অল্প মাত্রায় সঞ্চয় হয়, বেশি পারে পারে না, একটু নেয়, অ্যাকুইক্লুড। অপশন ঠিক যাচ্ছে, দেখো দেখি, অ্যাকুইক্লুড, তাই না? তারপরে অ্যাকুইটার্ড আর অ্যাকুইফিউজ। অ্যাকুইফিউজ বলতে সেই স্টুডেন্টটা যে জীবনে পড়াশোনা করেনি, স্কুলে যায় নামমাত্র আর নামমাত্র ঘুরে আসে, তাই তো? তাহলে এ হয়ে যাবে অ্যাকুইফিউজ। কি বলেছে? জল বিচ্ছিন্নকারী অপ্রবেশ্য স্তর, এটাই তো। আর এখানে অ্যাকুইটার্ড হয়ে যাবে এইটা, অ্যাকুইটার্ড এই অপশনটা। তাহলে কি কি হলো দেখো, কোন উত্তরটা ঠিক হবে এখানে বলো? অপশন সি। তাহলে অপশন সিটা আমাদের সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট কি হলো? ওই আঙুলটা বুঝতে পারছিল না, ওই আঙুলটা বুঝতে পারছিল না মনে হয়। দেখো কি বলেছে বিবৃতি এ, শীতকালে শিশির পড়া ঘনীভবনের একটি উদাহরণ। শীতকালের শিশির পড়া, কি পড়া? শিশির পড়ে তো, শিশির কেন পড়ে? ঘনীভূত হয়ে যায় বলে বায়ুমণ্ডলীয় উষ্ণতার জলটা, জলীয় বাষ্পটা, সেই জন্য শিশির পড়ে। নেক্সট বক্তব্য বলেছে শীতকালে তাপমাত্রা কমে গেলে বাতাসের জলীয় বাষ্প তরলে পরিণত হতে চেষ্টা করে, এখানে চেষ্টা করে হতো, তরলে পরিণত হয় এবং পাতার উপর জমে যায়। আমি আগের দিন কি বলেছিলাম? শিশির পড়ে, এই কথাটা কি ঠিক? শিশির জমে, তাহলে শিশির জমে। দেখো শীতকালে তাহলে শিশির জমে, এবারে সেই শিশিরটা জমে ঠিক এই কারণটা, যে কারণটা বলা আছে এটাই কারণ। তাহলে কি হয়ে যাবে? এ আর আর উভয় সঠিক এবং সঠিক ব্যাখ্যাও, উভয় সঠিকও আর সঠিক ব্যাখ্যাও। পরেরটা দেখো, নিম্নলিখিত সাগরগুলির মধ্যে কার লবণতা সব থেকে বেশি? লবণতা সব থেকে বেশি কার হবে? লোহিত সাগর। কেন? যদি আমি যদি বলি কেন লবণতা রোহিত সাগরের সব থেকে বেশি, বাকিগুলোর নয়? উষ্ণতা বেশি, যে অঞ্চলের উষ্ণতা বেশি হয় সেই অঞ্চলে বাষ্পীভবন বেশি হয়, উষ্ণতা বেশি হলে বাষ্পীভবন বেশি হবে, আর বাষ্পীভবন বাড়লো মানে কি হবে? নুনটা রয়ে যাবে, জলটা বাষ্পীভূত হয়ে উড়ে যাবে, সেক্ষেত্রে কি হয়ে যাবে? এই লোহিত সাগরের লবণতা বেশি হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন দেখো, একটা ছোট্ট ছবি দেওয়া আছে, ছবিটা এইখানের কিছুটা অঞ্চল, এই জায়গার কিছুটা অঞ্চল, এই জায়গাটা কিছুটা অঞ্চল, আর এইখানে একটা অঞ্চল, আউটলাইনটা বোঝা যাচ্ছে? কি বলেছে চিত্রটির বিষয়গুলি? দেখো আমরা পড়েছিলাম, এই যে 1 নম্বর দেওয়া আছে এখানে, এখানে লেখা আছে 1, এই অঞ্চলটা হচ্ছে 2, এইটা 3, চিত্রটা বোঝা যাচ্ছে না তাই লিখে দিলাম, এটা 4। এই অঞ্চলটাকে বলে, দেখো সমুদ্র যেখান থেকে শুরু হচ্ছে, সমুদ্রে যে বিচ এরিয়াটাতে আমরা ঘুরতে যাই বা সেখান থেকে যদি আমরা নেমে যাই, আচ্ছা এরকম কি হয়েছে সমুদ্রের জলে পা দিলাম, পা দেওয়া মাত্র এতটা জল হবে? হবে না। তাহলে সমুদ্রের জলে ধীরে ধীরে, আমরা পুকুরগুলোতেও গেলে দেখেছি একটু 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 করে জলটা বাড়ে, সেই যে অংশটা, এটাকে আমরা ডাকি মহীসোপান অঞ্চল নামে। কি নামে? মহীসোপান। তারপরে 2 নম্বরটা দেখো, ধীরে 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 স্লোপটা নামছিল, দিয়ে হঠাৎ করে নেমে গেল। এই হঠাৎ করে নেমে যাওয়া স্লোপটা একটা ঢালের রকম নয়? এই ঢালের রকম স্লোপটাকে বলা হয় মহীঢাল। কি বলা হয়? মহীঢাল। নেক্সট 3 নম্বর, এই যে নিচটা দেখো একটা সমতল ভূমি, সমুদ্রের জল কিন্তু এই অবধি আছে, এখান অবধি, এই যে দাগটা দেখতে পাচ্ছ, এই অবধি সমুদ্রের জল আছে। তাহলে সমুদ্রের জলের এই যে নিচটা একদম সমতল ভূমি না, এটাকে বলা হয় গভীর সমুদ্র সমতল ভূমি। কি লেখা আছে? গভীর সমুদ্র সমভূমি। আর একদম নিচের এইখানে যে ভি আকৃতির যে খাদটা, এই খাদটার নাম হচ্ছে সমুদ্র খাদ। তাহলে সঠিক উত্তর আমাদের কি হয়ে গেল? অপশান বি। চলে যাব পরের কোশ্চান। কত নম্বর কোশ্চান? 9 নম্বর না 10? 9 নম্বর। ভুল জোড়টি চিহ্নিত করো। ভুল জোড় দেখো কি বলা আছে, রিভার্সিং থার্মোমিটার সমুদ্র জলের তাপমাত্রা পরিমাপক, থার্মোগ্রাফ জলের গভীরতা পরিমাপক, ট্রাইটেশন পদ্ধতি দ্রবীভূত পদার্থের মিশ্রণ থেকে লবণতা নির্ণয় করে, আর হাইড্রোমিটার সমুদ্র জলের ঘনত্ব পরিমাপ করে। এর মধ্যে কোনটা ভুল? কি হবে উত্তর? এই বিষয়টা ভুল, বাকি সবগুলোই কি রয়েছে? ঠিক রয়েছে। তাহলে আমাদের এখানকার উত্তর হয়ে যাবে অপশান বি। নেক্সট এ এবং বি, এটা আমরা পড়েছিলাম, কি দেখেছিলাম দেখো, এক, আমি বলে এই যে জাহাজগুলোতে সমুদ্রের নিচে কোথায় পাহাড় আছে, কোথায় স্তূপ আছে বা অন্য কোনো বিষয় আছে, এগুলো জানার জন্য আল্ট্রাসাউন্ড সিস্টেম ইউজ হয়, যেটাকে আমরা নর্মালি
ইউএসজি নামেও জানি অনেক ক্ষেত্রে, ঠিক আছে, আল্ট্রাসাউন্ড সিস্টেম। তো এখানকারটা ইউএসজি নয়, এখানকারটা আলাদা, সোনার বলে এটাকে, সোনার, ঠিক আছে। এই সোনার সিস্টেমটাতে দুটো জিনিস দেখানো হচ্ছে। এক, এটা দিয়ে দেখো বি তীরটা দিয়ে দেখাচ্ছে কি যে এই দিক থেকে এই দিকে সাউন্ড ওয়েভটা আসছে। আবার এ তীরটা দিয়ে এদিকের যে লাইনটা, এটা দিয়ে সাউন্ড ওয়েভটা কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে এ কি আর বি কি দেখো, বলেছে গভীরতা, এ কি গভীরতা, নিশ্চয়ই নয়, তাহলে এটা উত্তর আমার হবে না। বি দাগ, এ শব্দ তরঙ্গ, বি গভীরতার তো কোনো প্রশ্ন নেই, তাহলে এটাও আমাদের ভুল উত্তর। সি বলেছে এ হচ্ছে শব্দ তরঙ্গ, বি হচ্ছে প্রতিধ্বনি। আচ্ছা, প্রতিধ্বনি কাকে বলে? আমি চিৎকার করলাম, আমার আওয়াজটা ওখানে লাগলো, ফিরে আসলো, যাওয়াটা প্রতিধ্বনি নাকি আসাটা প্রতিধ্বনি? আমার কাছে ফিরে আসাটা প্রতিধ্বনি, তাই তো? তাহলে ফিরে আসছে কোনটা? ফিরে আসছে প্রতিধ্বনি। এটা আমরা কি দেখছি, এটা রিটার্ন ব্যাক করা শব্দ, তাই না? তাহলে এ হচ্ছে প্রতিধ্বনি আর বি হচ্ছে শব্দ তরঙ্গ। তাহলে সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে? অপশন ডি। নেক্সট, স্থলজ বাস্তুতন্ত্রের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পুষ্টি স্তরের অবস্থানকারী নামদের সঠিক ক্রম কোনটা? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পুষ্টি স্তর, সঠিক ক্রম দেখো। সঠিক ক্রম বলেছে মানে আমরা এটুকু বলতে পারি, এখানে যে ক্রমগুলো দেওয়া রয়েছে এর মধ্যে বিবৃতি ওয়ানে গরু, ছাগল, মহিষ, হরিণ, জিরাফ ইত্যাদি। তাহলে দেখো এখানে গরু দিয়ে কি এই যে বাস্তুতন্ত্রের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। খেয়াল রাখবে একটা কথা, এখানে কিন্তু উৎপাদকের কথা বলা আছে কি? আছে বলা নেই। তাহলে প্রথম ক্রম উৎপাদক হতো, উৎপাদক প্রাথমিক খাদক থেকে শুরু হচ্ছে এখানে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুষ্টি স্তর। এবারে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুষ্টি স্তরকে তুমি উৎপাদককে ধরতে পারো, কেন? যদি এখানে বলা থাকতো, মানে দু রকম কোশ্চেন হতে পারে। এক, এই ক্ষেত্রে উৎপাদক থেকেও আমি ধরতে পারি, অন্য ক্ষেত্রে যেমন এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুষ্টি স্তর, কথাটা লাস্টে কি আছে, পুষ্টি স্তর, এর জায়গায় যদি বলে দিতাম খাদক, তাহলে কোনো সময় উৎপাদক নাম আসতো না। তাহলে এখানে প্রথমটা বলেছে গরু, তারপরে গরুকে কি ছাগল খায়, ছাগলকে কি মহিষ খায়, হরিণ, জিরাফ। এখানে দেখো প্রথম ক্রমে, তাহলে এখানে যতগুলো প্রাণীর নাম দেওয়া আছে, এই প্রাণীগুলো কি প্রাণী? শাকাহারী বা তৃণভোজী প্রাণী। পরেরটা, সবুজ উদ্ভিদ, কুগলিনাক, কি রিগিয়াটোয়া, ক্লাইস অ্যামিবাক, এরা প্রত্যেকে উদ্ভিদ গোষ্ঠী, এরা প্রত্যেকে উৎপাদক গোষ্ঠী। আবার এখানে বেজি, সাপ, ব্যাং, গিরগিটি, এরা কোন খাদক? এরা খাদক গোষ্ঠী। কোন খাদক এরা? এরা দ্বিতীয় পর্যায়ের খাদক। বাঘ, সিংহ, চিতা, হায়না, এরা সর্বোচ্চ খাদকের আমরা ধরতে পারি। তাহলে দেখো সবার প্রথম পয়েন্ট কি হয়ে যাচ্ছে, এই যে সবুজ উদ্ভিদ সবার নিচে থাকে কিনা, তাহলে 2 নম্বরটা প্রথম হবে। 2 নম্বরটা প্রথম কোনটাতে আছে? ডি অপশানে আছে আর সি অপশানে আছে। তারপরেরটা হবে গরু, মানে গরুর এই যে বিবৃতি 1, এবারে বিবৃতি 1 দেখো দুটোতেই কি দিয়েছে, এরপরে 3 আর 4, কোনটা উত্তর হবে বলো? অপশান সি। কারণ কি, এই যে 3 নম্বরটা বেজি, সাপ, এরা আগে থাকবে, এদের পরের স্টেজ হচ্ছে বাঘ সিংহ সর্বোচ্চ থাকছে, তাহলে অপশান সি হয়ে গেল সঠিক উত্তর আমাদের, তাই তো? আচ্ছা, ভেন ডায়াগ্রাম আমরা শিখেছিলাম। দেখো কি দিয়েছে, ভেন চিত্রটিতে জীবমণ্ডল, বাস্তুতন্ত্র, ফ্লোরা এবং ফনা। জীবমণ্ডল, ধরো এই প্রথম ভেন ডায়াগ্রামটাকে আমি বলছি, জীবমণ্ডল দেখালাম, জীবমণ্ডলের মধ্যে বাস্তুতন্ত্র আলাদা, ফ্লোরা আলাদা, ফনা আলাদা, হবে কি? হবে না। তাহলে এখানকার উত্তরটা এটা কি হবে? হবে না। কি হয়ে যাবে? দেখো এখানে বাস্তুতন্ত্র, জীবমণ্ডলের ভিতরে বাস্তুতন্ত্রের ভিতরে দুটো উপাদান, ফ্লোরা আর ফনা। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে বি। পরেরটা, পুষ্টি স্তরের সঠিক বিকল্প নির্বাচন করো। প্রশ্ন চিহ্নে অংশে কোন বিষয়টি হবে? সূর্য, সকল শক্তির উৎস সূর্য। সূর্য থেকে সবুজ উদ্ভিদ, প্রথম সারির খাদক। সবুজ উদ্ভিদে খায় কে? হরিণ, দ্বিতীয় সারির খাদক। হরিণকে কে খাবে? বাঘ খাবে। তাহলে দেখো এখানকার বাকি যে নামগুলো আছে, এদের মধ্যে কোনো নামটা কি উত্তরে আসতে পারে? ময়ূর হরিণকে খাবে না। ইউগ্লিনা খাবে না। বাইসনও খাবে না, বাইসন শাকাহারী প্রাণী। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে সঠিক উত্তর? বাঘ। তাহলে অপশান সিটা চলে আসবে এখানে। ঠিক আছে, বাইসন ঘাস খায়, বাইসন হচ্ছে একটা মহিষের প্রজাতি, বড় আকারের মহিষ। ওকে দেখাতে হবে, এদিকে দেখাও। তারপরে
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এদিকে দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। কি বলেছে? হার্বিভোরাস, কার্নিভোরাস, ওমনিভোরাস, স্ক্যাভেঞ্জার। কোনটাকে কোনটা বলে? হার্বিভোরাস বলতে শাকাহারী প্রাণী, ভেরি গুড। কার্নিভোরাস মাংসাশী প্রাণী। ওমনিভোরাস সর্বভুক। ওমনিভোরাস সর্বভুক। আর স্ক্যাভেঞ্জার আগের দিন আমি বুঝিয়েছি, কি বলেছিলাম? যারা নোংরা খায় স্ক্যাভেঞ্জার। যেমন উদাহরণ কি হবে স্ক্যাভেঞ্জারের? স্ক্যাভেঞ্জার হায়না। আর কি হবে? কাক। কাক। ব্যাস। তাহলে কোনটা কোন পয়েন্টটা উত্তর হবে? অপশন এ। বোঝা গেল? পরের কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নম্বর 15 কি বলেছে? বিবৃতি এ তে বলা হয়েছে খাদ্য শৃঙ্খল বিনষ্ট হলে বাস্তুতন্ত্রের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। খাদ্য শৃঙ্খল, আচ্ছা একটু যাই আগে। এইটা আমাদের কাছে একটা খাদ্য শৃঙ্খল, তাই তো? এই খাদ্য শৃঙ্খলের এই বাঘটা নেই, বা এখানে হরিণটা আউট হয়ে গেছে, তাহলে কি সেই খাদ্য শৃঙ্খলের উপরে তার প্রভাব পড়বে না? পড়বে। তাহলে প্রথমের যে অপশনটাতে এখানে যে কথাটা আমাদের বলা রয়েছে, দেখো বলেছে খাদ্য শৃঙ্খল বিনষ্ট হলে বাস্তুতন্ত্রের অস্তিত্ব বিপন্ন হতে পারে। হতেই পারে বাস্তুতন্ত্রের অস্তিত্ব বিপন্ন। নেক্সট বলেছে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে স্বভোজী উদ্ভিদ ছাড়া বাস্তুতন্ত্রের অন্যান্য জীব প্রয়োজনে একে অপরের উপরে শক্তি যে খাদ্য করে, মানে তোমার শক্তি প্রদান করে বেঁচে থাকে, খাদ্য একের পর এক স্তরে যায়। দেখো আমরা দেখছি সবুজ উদ্ভিদের পাশে আসছে, সবুজ উদ্ভিদকে বাদ দিলে হরিণের পাশকে সবুজ উদ্ভিদ থেকে খাদ্য যাচ্ছে, হরিণ থেকে বাঘকে খাদ্য যাচ্ছে। এবারে তুমি এখানে ভেবো না যে বাঘ থেকে মানুষকে যাচ্ছে, ওটা নয়। মানে মোটামুটি অন্য যদি স্তর থাকতো, এখানে যদি অন্য কোনো প্রাণী থাকতো বা কিছু থাকতো, যেমন হরিণের পরে বা হরিণের জায়গায় যদি ছাগল আসতো, তাহলে ছাগলের থেকে মানুষকে আমরা ধরতে পারতাম। তাহলে সেখানে প্রত্যেকটা পুষ্টি স্তরে পুষ্টিটা যায়। তাহলে এখানে যে দুটোই রয়েছে, এই দুটোই কি হয়ে যাবে? সঠিক হয়ে যাচ্ছে। দুটো উত্তর সঠিক। তাহলে কি হয়ে যাবে? অপশন সঠিক ব্যাখ্যা। সঠিক আর সঠিক ব্যাখ্যা দুটোই। পার্ট বি, তাহলে ওগুলোকে আমরা প্রাকৃতিক ভূগোলের যে পার্টটা ছিল সেই পার্ট থেকে কোশ্চেনগুলো অ্যান্সারগুলো করলাম। এরপরে পার্ট বি মানব ভূগোলের অংশ। কি বলেছে? জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রথম পর্যায় বলতে কি বোঝায়? প্রথম পর্যায়, জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রথম পর্যায়, একদম প্রথম পর্যায়। অর্থাৎ কি আমি বলেছিলাম পর্যায়টা শুরু হয় কখন? শিল্প বিপ্লবের আগের থেকে। শিল্প বিপ্লবের আগের সময়টাকে কি বলি আমরা? প্রাক শিল্প বিপ্লব পর্যায়। তারপরে শিল্প বিপ্লব পর্যায়, শিল্প বিপ্লবের পরবর্তী পর্যায়, আর বর্তমান পর্যায়। তাহলে এখানের উত্তর হয়ে যাবে প্রথম পর্যায় বলতে সরি প্রাক শিল্প বিপ্লব পর্যায় এখানে রয়েছে। প্রাক শিল্প বিপ্লব পর্যায় সময়কাল। ক্লিয়ার? নেক্সট, ড্যাশ সময়কে পালিয়ে আসে কেন আবার? 17 ড্যাশ সময়কে বেবি বুম বলা হয়। বেবি বুম, বাচ্চার বোম, মানে এমন বোম সে যে দেখেছো না বিয়ে বাড়িতে ফাটায় টাকার বোমগুলো, ফাটিয়ে দেয় চারদিকে টাকা ছড়িয়ে পড়ে, ঠিক এরকম বেবি বোম কোনটা? এমন বোম ফেটেছে চারদিকে শুধু বেবি হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। তাহলে অ্যাকচুয়ালি অতিরিক্ত পরিমাণে বাচ্চা হয়ে যাওয়া মানে কি বোম? জনবিস্ফোরণের বোম, তাই না? তাহলে এই বোমটা কি হবে? জনবিস্ফোরণের বোম। কখন ফাটবে? যখন বেশি পরিমাণে লোক মারা যাবে? না। যখন বেশি জন্ম মৃত্যুর হার সমান হবে? না। সময়ে অভিবাসন বৃদ্ধি পাবে? সঠিক উত্তর কি হবে তাহলে? যখন জন্মহার অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়ে যাবে, যখন প্রচুর পরিমাণে শিশু জন্মাবে, তখনই জনবিস্ফোরণ হবে, বেবি বোম। ঠিক আছে? আচ্ছা, তারপরে না রে ভাই, আটকে যায় মাঝে মধ্যে। পৃথিবীর বিস্তীর্ণ তৃণভূমি অঞ্চলে বিরল জনবসতি দেখা যায়। পৃথিবীর বিস্তীর্ণ তৃণভূমি অঞ্চলে, বেশিরভাগ তৃণভূমি, বড় বড় তৃণভূমি অঞ্চলগুলোই কি দেখা যায়? বিরল জনবসতি দেখা যায়। যেমন তোমরা তৃণভূমির কথা বললে আমরা তৈগা অঞ্চলের তৃণভূমি, সেলভা, সাভানা, সেলভা বনভূমি, সাভানা, তারপর পম্পাস, বলতে পারি এই নামগুলো। এইসব তৃণভূমি অঞ্চলগুলোয় কম দেখতে পাই। কিরকম লোক কম দেখতে পাই? কি বলেছে? শীত প্রধান জলবায়ু, দুর্গম পরিবহন ব্যবস্থা, শিল্পের অভাব। দেখো এই প্রত্যেকটা পয়েন্ট তৃণভূমি সেই অঞ্চলগুলোয় গড়ে ওঠে যেখানে টেম্পারেচার আমাদের এই অঞ্চলের টেম্পারেচার থেকে অনেকটা কম, বড় গাছ জন্মানোর জন্য ফেভারেবল নয়, সেখানে ছোট ছোট উদ্ভিদ জন্মায়, সেই উদ্ভিদ জন্মায় তার শীত প্রধান অঞ্চলটা অবশ্যই। আবার দুর্গম পরিবহন ব্যবস্থা, ওখানের পরিবহন ব্যবস্থা তো ভালো হয়নি এখনো,
সেটা শিল্পের অভাব এটাও, তাহলে উত্তর হয়ে যাবে সবগুলি ঠিক। পরেরটা বিবৃতি এ কি বলেছে, পরিব্রাজন একটি অঞ্চলের জনসংখ্যা কমাতে বা বাড়াতে পারে, হ্যাঁ কি না? আমরা জানি এটা সঠিকভাবে যে পরিব্রাজন হয়, কোন একটা জায়গায় অনেক লোক উঠে চলে আসলো, সেখানে জনসংখ্যা বাড়বে, আবার সেই জায়গা থেকে অনেক লোক যদি চলে যায়, যেমন আমরা কিছুদিন আগে দেখেছিলাম পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল, তাই না? কি হয়েছিল, বাংলাদেশ থেকে লোকগুলো উঠে এসেছিল, তাহলে বাংলাদেশ থেকে যদি অনেক লোক উঠে করে চলে আসে আমার পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের জনসংখ্যা বাড়বে। আবার পশ্চিমবঙ্গের সরকার কি করলো, সবকে বাই বাই করে দিল, তাহলে ওদেরকে যে পাঠিয়ে দিল তার মানে আবার জনসংখ্যা কমে গেল, তাহলে একদম সঠিক কথা। নেক্সট বলেছে লোকের সাধারণত কর্মসংস্থান এবং জীবনযাত্রার মান উন্নয়নের জন্য অভিবাসন করে। আচ্ছা, বাংলাদেশের লোকগুলো আমাদের এখানে এসেছিল কিসের জন্য, বিয়ে করবে বলে, তাহলে কাজ পাবে বলে। আমরা দেখেছি আমাদের লোকালে অনেক, তুমি দেখে থাকবে বাংলাদেশের মিস্ত্রিরা, ওদের কাজের হাত খুব সুন্দর। আমাদের এখানে অনেকে বাংলাদেশের মিস্ত্রি এসে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করছে, পাকা বাড়ি বানানোর কাজ করছে, ইভেন অনেক হকার যারা গ্রামে গ্রামে ফেরি করে বেড়ায়, ওই মানুষগুলো অনেকে রয়েছে। তাহলে এই দুটো কথা কি হয়ে যাচ্ছে, সঠিক। তাহলে এ এবং আর উভয় সঠিক এবং সঠিক ব্যাখ্যাও। দুয়েরটা কি বলেছে, স্থানের জন্য সঠিক বিকল্পটি নির্বাচন করো। এই যে চিহ্নটা, এই স্থানটা, এই পার্টিকুলার এরিয়াটা, এই জায়গাটার জন্য সঠিক বিকল্প কি হবে, জনঘনত্ব, জনাকীর্ণতা, মানুষ জমির অনুপাত, জনবিরলতা। কি হবে, জনকীর্ণতা, কারণ জনসংখ্যা বেড়েছে, বেড়ে যাওয়ার পরের কাম্য জনসংখ্যা ছিল এখানে, জনসংখ্যা বেড়ে যাওয়ার পরে এই যে জনসংখ্যাটা বাড়ছে, জনসংখ্যার দিকে যত এগিয়ে যাচ্ছে তত বাড়ছে, তার জন্য জনকীর্ণতা। ঠিক আছে, আচ্ছা। পরে নিচের বিকল্পগুলি থেকে শহরের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। এক সেকেন্ড, এটা কি কমানা বাড়ানো কোথায় হয়, কমাতো, তোমার ঠান্ডা লাগছে। এদিকে দেখো, নিচে দেওয়া বিকল্পগুলির থেকে শহরের বৈশিষ্ট্য চিহ্নিত করো। শহরের বৈশিষ্ট্য চিহ্নিত করো, কি বলেছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না, প্রতিটি শহর একটি নির্দিষ্ট অতীত ও ঐতিহ্য রয়েছে। প্রতিটা শহরের অতীত ঐতিহ্য রয়েছে। যেমন আমরা যে কোনো শহরের কথা বলতে গেলে, আজকের দিনে আমরা যদি কলকাতার কথা বলতে যাই, কলকাতার একটা অতীত ঐতিহ্য ইংরেজদের আমলের থেকে ফোর্ট, যেমন আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের কথা বলি, তাই না? আবার তুমি আমরা ছোট শহরগুলো, যেমন আমাদের ছোট শহর ঝাড়গ্রাম, তাই না? এই ঝাড়গ্রাম শহরের রাজবাড়ি রয়েছে, রাজবাড়ি আছে। একইভাবে এরকম প্রত্যেকটা শহরেরই একটা অতীত ঐতিহ্য রয়েছে, তাহলে এই কথাটা ঠিক। পৃথিবীর বেশিরভাগ শহরের জনসংখ্যা ৫,০০০ থেকে কত আছে, ১,০০,০০০। এটা কি ঠিক? নয়। তারপরে কি বলেছে, জমির স্বল্পতার জন্য মানুষ সংঘবদ্ধ হয়ে বসতি স্থাপন করায় শহরের বসতির ঘনত্ব বেশি হয়। জনস্বল্পতার জন্য মানুষ সংঘবদ্ধ হয়ে, ঠিক। কি আসছে অপশানে উত্তর, কোনটা উত্তর হবে, এ। ১ আর ৩ এর বিবৃতি কেবল সঠিক, ১ আর ৩ এর বিবৃতি। তাহলে জনস্বল্পতা, প্রথমে লোক কম ছিল, সেজন্য লোক সংঘবদ্ধ হয়ে থাকতে শুরু করলো এবং বসতি স্থাপন করলো। ৪ বলেছে শহরের বেশিরভাগ জনসংখ্যা অর্থনৈতিক প্রাথমিক ক্ষেত্রে না। এই যে প্রাথমিক ক্ষেত্র কথাটা বলা হচ্ছে, এটাই ভুল করে দিচ্ছে। তাহলে কি, শহরের জনসংখ্যা আমরা কি পড়েছিলাম, বেশিরভাগ মানুষ ব্যবসা, শিল্প, বাণিজ্য, চাকুরি, এই সমস্ত কিছুর সঙ্গে যুক্ত থাকবে। প্রাথমিক ক্ষেত্র বলতে শিকার করা, শহরের মানুষগুলো সকাল হলে শার্ট প্যান্ট কোট পরে বেরিয়ে যায় শিকার করতে, বেরায় কি, বেরায় না তো, নাকি স্যুট প্যান্ট কোট টাই লাগিয়ে দিয়ে কোদাল নিয়ে বেরিয়ে পড়লো, কেমন লাগবে দেখতে, ভালো লাগবে, লাগবে না। তাহলে শহরের মানুষরা প্রাথমিক কাজের সঙ্গে যুক্ত নয়। অপশান এ সঠিক। পরে চলে যাব ২২ নম্বর, তাই তো, রাজধানী শহর কি শহর, এদিকে দিয়েছে জেলা শহর, পৌর কেন্দ্র, মহকুমা শহর। দেখো রাজধানী থাকছে, জেলা প্রধান জেলা শহর, এটা এটা এখানে পৌর কেন্দ্র রয়েছে, এখানে মহকুমা রয়েছে, মানে যাবতীয় কর্মকাণ্ড সবকিছু কাজকর্ম ওইখানেই সম্ভব হয়। কি হয়ে যাবে, কোন শহর, প্রশাসনিক শহর। কারণ কি, প্রশাসনিক সমস্ত কর্মকাণ্ড এই জায়গায় সম্পন্ন হচ্ছে, তাহলে কি হয়ে যাবে, প্রশাসনিক শহর। তারপরে উত্তর পূর্ব পার্বত্য অঞ্চল অধিক জনবসতি ওদিকে দিয়েছে। আচ্ছা, এদিকে গুলো পড়ে দিয়ে আগে, উত্তর পূর্ব পার্বত্য অঞ্চল
মরুদ্যানকে কেন্দ্র করে গড়ে ওঠা বসতি, গঙ্গা সমভূমি অঞ্চল, ভাগীরথী হুগলি নদীর তীরবর্তী অঞ্চল। একটা নদী বয়ে গেছে, তার তীরে এখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি, এদিকে বাড়ি, এদিকে বাড়ি, এভাবে থাকছে, তাহলে এটা কি হয়ে যাবে? রৈখিক বসতি, তাই না? তাহলে এটা হয়ে গেল রৈখিক বসতি। গাঙ্গেয় সমভূমি অঞ্চল পৃথিবীর মধ্যে দেখতে গেলে একটা বিশেষ জায়গা যেখানে সব থেকে বেশি পরিমাণে লোক বসবাস করে, তাই না? তাহলে গাঙ্গেয় সমভূমি কি হবে? গোষ্ঠীবদ্ধ জনবসতি। ও সরি সরি সরি, অধিক জনবসতি, গোষ্ঠীবদ্ধ নয়, সরি। এটা হয়ে গেল রৈখিক বসতি, এটা হয়ে গেল অধিক জনবসতি। উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল, পার্বত্য অঞ্চলের জায়গা ভালো নয়, লোক কম থাকে, বিক্ষিপ্ত বসতি। আর মরুদ্যানকে কেন্দ্র করে গড়ে ওঠে গোষ্ঠীবদ্ধ বসতি। কারণ কি? আচ্ছা, এই বসতিটার আরো একটা নাম বলতে পারবে? মরুদ্যানকে কেন্দ্র করে গড়ে ওঠা বসতিটার নাম একটা আছে, বলতে পারবে? আর্দ্রবিন্দু, ঠিক। আর্দ্রবিন্দু বসতি যেটা, সেটাকে আরেকটা নামে বলা হয় কি? জলবিন্দু বসতি। আর্দ্রবিন্দু বসতি বা জলবিন্দু বসতি। তাহলে অপশন কোনটা ঠিক হবে? কোন অপশনটা ঠিক হবে? অপশন সি। কি নাম দিয়েছে? ওয়াল্টার ক্রিস্টালার তার কেন্দ্রীয় স্থান তত্ত্বে জনবসতির আকারের কথাগুলো বলেছেন। কি কি বলেছে? বৃত্ত, ত্রিভুজ, ষড়ভুজ, চতুর্ভুজ। কি হবে? কেন্দ্রীয় স্থান তত্ত্ব। কেন্দ্রীয় স্থান মানে কি? একটা জায়গার মূল প্রাণকেন্দ্র শহরটার একটা, দেখবে সেই প্রাণকেন্দ্র থেকে এদিকে রাস্তা গেছে, এদিকে রাস্তা গেছে, এদিকে রাস্তা গেছে, আরো রাস্তা যেতে পারে, এরকম করে অনেকগুলো রাস্তা জায়গা যেতে পারে। এবারে এই ধরনের বসতিটাকে যখনই আমরা যুক্ত করি, এই বসতিটা দেখতে ষড়ভুজাকার হয়ে যায়। কেমন হয়ে যায়? ষড়ভুজাকার। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই ছবিগুলো, এখানে দেখো একটা দুটো করে লোক আছে, এখানে লাইন দিয়ে লোক আছে, এখানে একসঙ্গে লোকগুলো আছে, এখানে একরকম আছে। এটা দেখতে কেমন লাগছে? তারার মতো। দেই না, স্টার মার্ক করি আমরা। হ্যাঁ, তাহলে নক্ষত্রাকার বসতি। এদিকেরটা একসঙ্গে আছে সবাই, কি বসতি? পিণ্ডাকৃতি বসতি, গোষ্ঠীবদ্ধ বসতির একটা রূপ, তাই তো? এখানে আলাদা আলাদা আছে, বিক্ষিপ্ত, আর এটা হচ্ছে রৈখিক। তাহলে অপশন কোনটা ঠিক হয়ে যাবে? অপশন এ সঠিক। নেক্সট, সিড অপশন ভারতের ভূগোল থেকে কি দেখছি? ভারতের বিভিন্ন ধর্মের জনসংখ্যার বিভাজনের শতাংশ উপস্থিতি দেখে বেশি থেকে কম শতাংশের দিকে উপস্থিতির অনুযায়ী সঠিক উত্তরটি নির্বাচন করা। এই এতটা জায়গা জুড়ে, পুরো ভারতবর্ষ জুড়ে সব থেকে বেশি লোক কে থাকে? হিন্দু, তারপরে মুসলিম, তারপরে তারপর শিখ, আর তারপর অন্যান্য। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন এ। ভেরি গুড, দমে পড়াশোনা করছো তো তাহলে। তারপরে 27 নম্বর বিবৃতি এ কি বলা হচ্ছে? সেচ খাল প্রথায় জলসেচ উত্তর ভারতে বেশি দেখা যায়। কোন সেচ বেশি দেখা যায় বলছে? সেচ খাল। আমরা পড়েছিলাম ভারতের উত্তর ভারত, দক্ষিণ ভারতের কথা। কি পড়েছিলাম? দক্ষিণ ভারতের জায়গাগুলো এবড়ো খেবড়ো প্রকৃতির, মানে মালভূমি। এক মালভূমির যে শিলাটাও শক্ত, তাহলে সেই মালভূমির শক্ত শিলায় ভালোভাবে খাল খনন করা সম্ভব হয় না। কিন্তু উত্তর ভারতে এক তো নদীগুলো নিত্যবাহ, সেই নদীতে খাল খনন করাও খুব সুবিধাজনক। নরম মাটি, আমাদের এরিয়ার মাটি নরম মাটি, পলি মাটি, তাই জন্য কি হয়ে যায়, এটা সেচ খাল প্রথায় উত্তর ভারতে সেচ খাল বেশি দেখা যায়, এটা সঠিক কথা। ক্লিয়ার? তারপরে উত্তর ভারতের নদীগুলি নিত্যবাহ প্রকৃতির, এক্ষুনি তোমাকে বুঝাতে বুঝাতে বললাম, তাই না? তাহলে দুটোই ঠিক, কি হয়ে যাবে? অপশন এ সঠিক, আর সঠিক ব্যাখ্যাও। নেক্সট দেখব, ভারতের সব থেকে বড় ওয়াটার টার্মিনাল প্ল্যান্ট, টার্মিনাল তো টার্মেন্ট ট্রিটমেন্ট, সরি, ওয়াটার ট্রিটমেন্ট। ভারতের সব থেকে বড় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কোথায় রয়েছে? ওখলা। নেক্সট, তামা, দস্তা 1 2, তারপর আছে ম্যাঙ্গানিজ, দিয়ে হচ্ছে ম্যাঙ্গানিজ ব্রোঞ্জ। কি হবে? লোহা আর
অ্যালুমিনিয়াম, তামার সঙ্গে লোহা, তামা দস্তা, লোহা আর অ্যালুমিনিয়াম বসলে ম্যাঙ্গানিজ ব্রোঞ্জ তৈরি হয়। আমরা জানি অ্যালয় যেটাকে বলি, বিভিন্ন ধাতুর সঙ্গে অনুধাতুর পরিমাণ মতো সংমিশ্রণ ঘটিয়ে কিছু না কিছু অন্য ধাতু তৈরি করা হয়, তাই না? নেক্সট দেখো, প্রদত্ত চিত্রে এ দেখানো হয়েছে কোথায়? এই জায়গাটা হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশে এটা হচ্ছে মণিকরণ। পশ্চিমবঙ্গ আমার এখানে রয়েছে, কোনোটি নয়তো অপশান হবে না। গুজরাট হলে এখানে থাকতো, তাহলে একটাই অপশান হিমাচল প্রদেশ, তাহলে এটাই সঠিক। কি হয়ে যাবে? হিমাচল প্রদেশের মণিকরণ। এই প্রশ্নগুলো উত্তর না জানা থাকলেও এই জায়গাগুলোর নাম দেখে দেখে আমরা এখানে বুঝে নিতে পারবো কোন জায়গাটা কোথায় অবস্থিত। অন্তত কিছু না হলেও ভারতের ম্যাপটা থেকে যদি আমরা প্রত্যেকটা রাজ্য কোথায় কোনটা রয়েছে জানি, তাহলে এগুলো নির্বাচন করতে আমাদের অনেক সুবিধা, তাই না? আচ্ছা, নেক্সট দেখো, অপারেশন ফ্ল্যাট 1 এর প্রথম পর্যায়ে ভারতের গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ইত্যাদি 10টি রাজ্য, 18টি ফিডার ডেয়ারি প্রসার ঘটানো হয়। মুম্বাই, দিল্লি, চেন্নাই ও কলকাতার ডানকুনি এই 4 মহানগরে 4টি মাদার ডেয়ারি স্থাপন করা হয়। তারপরে কি বলেছে? সারা দেশের 13,000 গ্রাম 15 লক্ষ মানুষ দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত। শ্বেত বিপ্লবের সময় পশ্চিমবঙ্গের কোথায় মাদার ডেয়ারি করা হয়? কি বলছিল? ব্র্যাকেটের মধ্যে লেখা ছিল, কি ছিল? ডানকুনি। তারপরে আলু, গম, আলু, যব, শস্যাবর্তন, এখানে কোন ফসলটা হবে? এখানে হয়ে যাবে টমেটো। কারণ ডাল চাষের বদলে এখানে অন্য চাষ হয়েই যাচ্ছে, সেগুলো দিয়ে নাইট্রোজেন চলে আসছে। সবজি চাষে তো সেসবের কোনো গল্পই নেই, পেয়ারা চাষ তো এখানে হচ্ছে না, অতএব তাহলে কি হয়ে যাচ্ছে? টমেটো। কলকাতা ও দিল্লি সংযোগকারী সড়ক পথের নাম কি? এটা পারবে বলো? NH2। NH2 ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক, কি নাম? এর আর একটা নাম রয়েছে, কি নাম? গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড। কি নাম? দেখো, মোবাইল নেটওয়ার্কের প্রযুক্তির শেষ প্রজন্মে ভারতের যেসব টেলিকম সংস্থার দ্বারা পরিষেবা প্রদান করা হয়, চিত্রে তাদের নাম দেওয়া রয়েছে, কি কি? এটা কি? ভারতীয় এয়ারটেল, এয়ারটেল, আইডিয়া মানে ভোডাফোন আইডিয়া, আর হচ্ছে রিলায়েন্স জিও। কোন পরিষেবা প্রদান করে রে? এটা তোরা, এটা কি আমাদের সময়ের জিনিস, তাই তো? তোমরা সবাই এটা পারবে। কি হবে? 5G। বাবা। তারপরে BRICS, ব্রিক্স। ব্রিক্স কি বলেছিলাম? ব্রিক্স ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না আর সাউথ আফ্রিকা। তাহলে ব্রাজিলের মধ্যে এখানে সরি ব্রিক্সের মধ্যে কোন যেটার নাম এখানে লেখা আছে? সব থেকে বড় দেশটার নাম রাশিয়া। তাহলে হয়ে গেল কমপ্লিট। ঘরে এগুলো ভালো করে একবার দেখে নেবে, পড়বে। পরের দিন পরের মডেলটা আমরা করব। ওকে, থ্যাংক ইউ।